লিগাল অ্যাসপেক্টে দেখলে আমরা দেখব 2013 সালে এই আইনে একটা সংশোধন আনা হয়েছে, যেখানে বলা হয়েছে অর্গানাইজেশনের বিচার করা যাবে, কিন্তু একটা অর্গানাইজেশনের ক্ষেত্রে তার উপরে ক্রিমিনাল রেসপন্সিবিলিটি আমরা কিভাবে আরোপ করব সেটার কোনো ফ্রেমওয়ার্ক কিন্তু আসলে এই পুরো আইনটার ভিতরে উপস্থিত নাই। তো আসলে অর্গানাইজেশনের বিচার আমরা যদি সত্যি করতে চাই, তাহলে অর্গানাইজেশনাল ক্রিমিনাল রেসপন্সিবিলিটির একটা ফ্রেমওয়ার্ক এই আইনের ভিতরে থাকতে হবে। কিন্তু এটা না থাকলেও আমরা আবার যেটা করেছি, প্রপোজড সেকশন 20A-তে গিয়ে আমরা বলছি পলিটিক্যাল পার্টিকে ব্যান করা যাবে, কিন্তু এই ব্যানটা কিভাবে হবে এই জিনিসটা কিন্তু খুব পরিষ্কার না। মানে এটা কি ক্রিমিনাল স্যাংশন হিসেবে প্রপোজ করা হচ্ছে? আপাত দৃষ্টিতে পড়ে মনে হচ্ছে এটা ক্রিমিনাল স্যাংশন হিসেবে না, বিকজ একটা অর্গানাইজেশনকে ব্যান করতে হলে, মানে ক্রিমিনাল স্যাংশন হিসেবে ব্যান করতে হলে অর্গানাইজেশনের এগেইনস্টে চার্জ ফ্রেম করতে হবে। কিন্তু এখানে আমরা দেখছি সাবসেকশন 2-তে বলছে যে অর্গানাইজেশনকে একটা হিয়ারিং দেওয়ার পরে ট্রাইব্যুনাল ক্যান ব্যান ইট। সো তার মানে এটা এক ধরনের সিভিল অ্যাডজুডিকেশনের মতো হচ্ছে। সো আবার আমরা যখন বলছি অর্গানাইজেশনের বিচার করছি, আমরা অর্গানাইজেশনের শাস্তির ব্যাপারে কোনো প্রভিশন রাখছি না, শেষে গিয়ে আমরা শুধু পলিটিক্যাল পার্টিটাকে নিয়ে আসছি। তো এই জিনিসটা বোধহয় আরেকটু ভাববার বিষয় আছে যে এটা কিভাবে আমরা করব। আবার ইন্টারন্যাশনাল ক্রাইমসগুলো যারা করছে, আমরা ইন্ডিভিজুয়াল ব্যক্তির পলিটিক্যাল রাইট নিয়ে কিন্তু কোনো স্যাংশন আনছি না, কিন্তু আবার অর্গানাইজেশনের উপর যদি স্যাংশন আনি, এটা আসলে কতটুকু ফেয়ার হবে এবং এটা আদৌ কাউন্টার প্রোডাক্টিভ হবে কিনা সেটা বোধহয় ভেবে দেখার দরকার আছে। এখানে সেকশন 12-এর যে প্রপোজড যে প্রভিশনটা আছে ফরেন কাউন্সিলের ব্যাপারে, এটার উদ্দেশ্য অত্যন্ত মহৎ, আমি অবশ্যই এটাকে অ্যাপ্রিসিয়েট করব, কিন্তু আমি বলবো যে মূল আইনে এটা বোধহয় কোয়াইট আননেসেসারি। কারণ আমরা যদি রুলস অফ প্রসিডিউরটা দেখি, এই আইনে রুলস অফ প্রসিডিউরে রুল 42-তে যেটা আছে সেখানে কিন্তু আছে যে ট্রাইব্যুনাল ক্যান অ্যালাউ সাবজেক্ট টু দ্য পারমিশন অফ দ্য বার কাউন্সিল। সো রুলস অফ প্রসিডিউরের ওই অংশটুকু জাস্ট সংশোধন করলে এটা বোধহয় করা সম্ভব। সেকশন 19-এ আমি যদি যাই, সেকশন 19-এ এখানে যেটা আমরা বলছি যে এখানে টেকনিক্যাল রুলস অফ টেকনিক্যাল ল অফ এভিডেন্সটা অ্যাপ্লিকেবল না, কিন্তু এটা বলেই আবার একটা কথা বলছে দ্য ট্রাইব্যুনাল মে অ্যাডমিট সাম এভিডেন্স। এখন মে অ্যাডমিট এই কথাটার মূল উদ্দেশ্যটা আসলে আমাদের বোধহয় বোঝা দরকার। এই মে অ্যাডমিট বলতে বোঝানো হয়েছে যে এখানে সার্টেন কিছু এভিডেন্সের কথা বলা হয়েছে যেটা ফর্মাল প্রুফ ছাড়াই কোর্ট অ্যাডমিট করতে পারে, এবং ফর্মাল প্রুফ ছাড়া কোর্ট কোনগুলো অ্যাডমিট করবে সেখানে কিন্তু কতগুলো পাবলিশড ম্যাটেরিয়ালের কথা আছে শুধু, কিন্তু আমরা সেই পাবলিশড ম্যাটেরিয়ালের সাথে আবার গিয়ে কিছু স্টোরড ম্যাটেরিয়াল, নন পাবলিশড ম্যাটেরিয়ালকে যোগ করে দিচ্ছি। সো নন পাবলিশড ম্যাটেরিয়াল কিন্তু উইদাউট ফর্মাল প্রুফ কোর্ট আসলে অ্যাকসেপ্ট করাটা বোধহয় ফেয়ার হবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় সেকশন 19-এ যে অ্যামেন্ডমেন্টটা প্রপোজ করা হয়েছে এটাও বোধহয় ভাববার বিষয় আছে। লাস্টে আমি যেটা বলবো যে সেকশন 13A-তে যেটা আমরা বলছি যে অবজারভারের জন্য অ্যাক্রিডেশন এবং পারমিশন ইত্যাদি ইত্যাদি কিছু প্রভিশন যোগ করছে, আমি ঠিক নিশ্চিত না এটা আমরা কেন করছি, বিকজ আমরা যখন বলছি যে ট্রাইব্যুনালের ট্রায়াল প্রসিডিউর ইজ পাবলিক, সো এটা ইন ক্যামেরা ট্রায়াল তো হচ্ছে না, তো এখানে আমার কোর্টের ভিতর আলাদাভাবে অবজারভার স্ট্যাটাস কেন দিতে হচ্ছে। আর লাস্টে জাস্ট আমি স্যার একটা মিনিট হলো, জাস্ট 10টা সেকেন্ড একটু বলবো, এটা বোধহয় আপনারা অনেকে একটু ভেবে দেখতে পারেন যে এটা আমাদের করা উচিত হবে কিনা। যে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইমসের বিচার করছি, বাট আমরা একটা সিনারিও চিন্তা করি যে আমরা যদি ফেয়ার ট্রায়াল করবার পরে যদি দেখা যায় যে ইন্টারন্যাশনাল ক্রাইমস প্রমাণিত হয়নি, কিন্তু আসামের বিরুদ্ধে অর্ডিনারি ডোমেস্টিক ক্রাইম প্রমাণ হচ্ছে, তো সেক্ষেত্রে কি আমরা আসলে ট্রায়ালের শেষ পর্যায়ে গিয়ে চার্জ অ্যামেন্ড করে এই ট্রাইব্যুনালের হাতেই কি আমরা কনভিকশনের ক্ষমতা দিতে পারি কিনা, এটা বোধহয় ভেবে দেখার একটা সুযোগ আছে।